লাল মাটির দেশ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ভ্রমণ তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র বিষ্ণুপুর না বলে এটাকে মন্দির নগরী বা টেরাকোটা নগরীও বলা চলে। ১৬০০ শতকের বাংলার মল্ল রাজাদের স্থাপত্যশৈলী, মন্দির নির্মাণ আর বীরত্বের প্রমাণ দেখার জন্য অবশ্যই এখানে আসা দরকার। বিষ্ণুপুরে এলে আপনাদের সবথেকে যেটা পছন্দের ব্যাপার, রাস্তাতেই যেতে যেতে দেখতে পেয়ে যাবেন জয়পুর জঙ্গল। আর আমাদের এইখানে আসার জন্য দুরকমভাবেই আসা যায়, বাস অথবা ট্রেন। আমরা পৌঁছেছিলাম ট্রেনে করে শালিমার স্টেশন বা সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস সকাল ৬:২৫ ছাড়ে। সেটা পৌঁছে দেয় বিষ্ণুপুর স্টেশনে ঠিক ৯:৩০ নাগাদ। একটু আগে পিছু হতে পারে ট্রেনের জন্য। সকাল সকাল বিষ্ণুপুর স্টেশনে পৌঁছে খিদের চোটে আমরা প্রথমেই যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট। এবং ব্রেকফাস্টটা এখানে সব কিছু পাবেন। সবথেকে ভালো কথা, এখানে একটা নতুন জিনিস আমি এখানে দেখলাম, আমি শুনেছিলাম কিন্তু জানতাম না। এখানে ব্রেকফাস্ট মানে লুচি, পরোটা বা ইডলি, ধোসা যা কিছু পান, পাশে কিন্তু আপনারা চপ অবশ্যই পাবেন। কেন মন্দির নগরী বলেছি বুঝতে পারছেন তো? স্টেশন থেকে নেমেই দেখতে পেলাম একটা সুন্দর বড় মন্দির। আর সবার আগে আমরা যেখানে উঠেছিলাম সেই জায়গাটা দেখিয়ে দিই, রুম কেমন। এবং আমরা এইখানে কেন উঠেছি তারও একটা কারণ আছে। এখানে বাস স্ট্যান্ডটা হচ্ছে একেবারে কাছে। আর এখানকার এই যে মল্লভূম লজের রুমগুলো খুব ভালো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এদের ব্যবহারও খুব ভালো। আর এখান থেকেই আমরা পেয়েছিলাম যে নেক্সট টোটোটা করে আমরা সারাদিন ঘুরেছি, সেই টোটোটা। তো সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো। টোটো যে ড্রাইভার আছে তারও ডিটেলস দিয়ে দেবো, তার নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। প্লিজ স্কিপ করে দেখবেন না। দেখুন, ঠিক রাস্তার ওপারেই আমি যেভাবে দেখালাম ঠিক ওইভাবেই, মানে রাস্তার ওপারেই কিন্তু রয়েছে একেবারে এই মেন বাঁকুড়ার বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এলে আপনারা বুঝতে পারছেন যে এখানে সব ধরনের বাস পেয়ে যাবেন, সব জায়গা যাওয়ার বাস পেয়ে যাবেন। এত সুন্দর একটা জায়গা। চলুন এবার রুমগুলো আমরা দেখে নিই। আমরা যে মল্লভূম লজে গিয়েছিলাম, থেকেছিলাম, সেই রুমগুলো কেমন সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। আর আপনারা যদি মনে করেন এখানেও আশেপাশে বাস স্ট্যান্ডের ওখানেও কিন্তু খাওয়া দাওয়া করার অনেক জায়গা আছে, ওখানে এটিএম আছে, সব ধরনের সব কিছু পেয়ে যাবেন, এতটাই কাছে। এই জন্যই কিন্তু আমরা এই জায়গাটা চুজ করেছিলাম প্রথম থেকেই। দেখুন, একটা পারফেক্ট রুমের জন্য যা যা থাকা দরকার সবকটাই জিনিসই এখানে পেয়ে যাবেন। টিভি থেকে শুরু করে একটা ওয়ার্ডরোব, আপনাদের এসি, সব কিছুই পেয়ে যাবেন। তো সুতরাং আমি এই জন্যই দেখালাম। যদি মনে করেন যে না আপনারা এখানে থাকবেন না, একদিনে এসে ঘুরে চলে যাবেন, তাও কিন্তু করা যায়। এই যে ট্রেনটা যখন যাচ্ছে, মানে রূপসী বাংলা যখন ব্যাক করছে, ঠিক 5টা 5:30 নাগাদ একটা ট্রেন আছে, আরণ্যক এক্সপ্রেস বা রূপসী বাংলা। এই টাইমটা একটুখানি দেখে নেবেন। এই টাইমটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই যে আমাদের টোটো ড্রাইভার চলে এসেছে, সারাদিন আজকে ওর সাথেই ঘুরবো, ওর সাথেই থাকবো। ছেলেটা এতটা ভালো, মানে প্রত্যেকটা নলেজ আছে মন্দির সম্পর্কে। ওর নাম কিন্তু ফারুক, তাও কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দেয়। একটু সময় দিলে ও সব কিছু দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। আর 2 ঘন্টার জন্য 400 থেকে 450 টাকা নেয়, তবু আপনারা একটু কথা বলে নেবেন। আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম সেটা হচ্ছে রাসমঞ্চ। আর রাসমঞ্চেতে প্রথমে গেলেই 25 টাকা করে পার হেড টিকিট লাগে। এই টিকিটটা বন্ধুরা আপনারা কেউ ফেলবেন না, কারণ এটা দিয়েই আপনাদের বিষ্ণুপুরে যত কটা মন্দির আছে সব কটা টিকিট এই একটা টিকিট দিয়ে দেখালেই হয়ে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট, ওই জন্য ওটা ছিঁড়ে ফেলবেন না, সাথে রেখে দেবেন। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এই টিকিটটা দেখালে হয়ে যায়। বেশিরভাগ মন্দিরই এখানে মানে ফ্রি অফ কস্ট, কিছু লাগে না টিকিট, কিন্তু কিছু কিছুতে যেগুলোতে লাগে সেগুলোতে এই টিকিটটা দেখালেই পেয়ে যাবেন। দেখুন কি অপূর্ব সুন্দর একটা স্থাপত্যশৈলী। এই রাসমঞ্চের ঘটনাটা শুনলাম, এখানে কিন্তু এখনও প্রতি বছর 108টা রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে পুজো হয়। মন্দিরগুলো প্রতিটাই তৈরি হয়েছে ল্যাটেরাইট পাথর বা ল্যাটেরাইট মৃত্তিকা মাটি দিয়ে তৈরি। দেখুন এখনও কিন্তু কিভাবে দাঁড়িয়ে আছে। সব থেকে ভালো লাগে, তখনকার দিনে কিন্তু কোনো রকম ইঞ্জিনিয়ার বা কোনো রকম এত আর্কিটেক্ট ছিল না। সব কিছু সুন্দরভাবে কি করে তৈরি করা যায়। সিমেন্টেরও তখন কিন্তু এত প্রচলন ছিল না, তারপরেও দেখুন এত কষ্ট সহ্য করেও এই মন্দিরগুলো কিভাবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আর সেটা কিন্তু আমাদের বাংলার মধ্যেই রয়েছে, তার জন্য দারুণ লাগে। প্রত্যেকটা মন্দিরের পাশে পাশে আমি দেখাবো বন্ধুরা, এত সুন্দর একটা বাগান করে দেওয়া আছে, যার জন্য মনটা আরও বেশি ভালো লাগে। এটা আপনারা যদি মনে করেন একটু বর্ষার দিকে যাবেন, গরমকালে যাবেন, শীতকালে যাবেন, সারা বছরই যাওয়া যায়। সারা বছরই এখানে মানে লোক আসে।
এটা হচ্ছে মদন মোহন মন্দির। মল্ল রাজা দুর্জন সিংহ দেব 1694 সালে তৈরি করেছিলেন এই মন্দিরটি। আর এখানকার প্রত্যেকটা মন্দিরই এই ল্যাটেরাইট মাটি দিয়েই তৈরি। আর এইখানের ধাঁচগুলো কিছুটা এক হলেও প্রত্যেকটা মন্দির কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়েই আছে। প্রত্যেকটা মন্দির মানে লাল মাটির দেশ বলে দেখুন প্রত্যেকটা মন্দির কিন্তু লালচে লালচে একটা আভা আছে, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে পোড়ামাটি, তো পোড়ামাটি মানেই হচ্ছে টেরাকোটা। টেরাকোটা জিনিসটা এখানে খুবই বিখ্যাত। আর এখানে যে নকশাগুলো দেখেছেন, এই নকশাগুলো কত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তৈরি করা, কতটা ডিটেলস নিয়ে তৈরি করা, এবং প্রত্যেকটা জায়গায় একই ধরনের, মানে একটা লম্বা প্যাটার্ন, একটা ডিজাইন যদি যায় তো সেটা কন্টিনিউ আছে ওই লম্বা ডিজাইনটা। একটা জায়গায় কোনো জায়গায় নাচের মূর্তি, কোনো জায়গায় একটা হচ্ছে যুদ্ধের স্মৃতি, সব কটা কিন্তু দেখুন এইরকম মানে ছাঁচের মধ্যে করে তৈরি করে 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 এরকম দেওয়ালে আটকানো হয়েছে। সত্যি বাঁকুড়া অপূর্ব। আর এখানে এই যে রাধারানীর মন্দিরটা দেখুন, মূর্তিটা দারুণ লাগছে, মনটা পুরো ঠান্ডা শীতল হয়ে গেল। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব। অবশ্যই বন্ধুরা একবার না একবার আসুন বিষ্ণুপুর। এখানে এলে কিন্তু আপনাদেরকে আবার আসতে ইচ্ছা করবে। এটা আমার দ্বিতীয়বার আসা হলো। ভালো গাইড থাকলে বা টোটো ড্রাইভার সাথে থাকলে অনেক কিছু মিস করবেন না, যেমন আমরা এটা পেলাম। রাস্তায় যেতে যেতেই গাইড মানে যে আপনাদের টোটো ড্রাইভার আছে সেই কিন্তু দেখিয়ে দেবে এইখানে সেটা হচ্ছে পাথরের তৈরি একটা রথ। 1600 শতকে এই রথ টানা হতো হাতি দিয়ে। মল্ল রাজাদের রাজ দরবারে বা রাজবাড়িতে ঢুকতে গেলে প্রথমে যে দরজা পার হতে হতো সেটা হচ্ছে এটা ছোট পাথর দরজা। আর এই যে উঁচু ঢিবি যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু এখনও প্রতি বছর দুর্গাপুজোর সময় বা সন্ধি পুজোর সময় কামান দাগিয়ে তারপরেই পুজো শুরু হয়। আর এটা হলো বড় পাথর দরজা। এই বড় পাথর দরজা পার করা মানে আপনি পুরো এন্ট্রি করতে পারবেন এবার রাজবাড়িতে। এবং এখানে কিন্তু অনেক সৈন্য মোতায়েন থাকতো। এই ছোট পাথর যে দরজাটা রয়েছে তার আগে কিছুটা জায়গা এখনও আছে, যেটা এখনও অনেকটা বুঝে গেছে, ছোট পাখিরা বা নদীর মতো জায়গা থাকতো। হঠাৎ করে কেউ এসে পার করে আসতে পারতো না, সেখানে কুমির বা সাপ এগুলো থাকতো ছাড়া। চলো এবারে ভিতরটা দেখছি। আর এই ভিতরে যেতে যেতে যে ছোট ছোট গর্তগুলো দেখছি, এই গর্তগুলো দিয়ে কিন্তু সবসময় বন্দুক দিয়ে মোতায়েন করা থাকতো সৈনিকরা। মানে অযথা যদি কেউ ঢুকে যেত তাকে গুলি করে ওখানেই করে দেওয়া হতো। তার মানে বুঝতে পারছেন কতটা সিকিউর ছিল। মেনলি যে জায়গাটা সেখান থেকে এটা অনেকটা দূরে, এতটা আসার পরে তবেই না সে এন্ট্রি পাস করতে পারবে। বন্ধুরা এই জায়গাটা আসার পরে কিন্তু আমার মনে কিছুটা যেন মানে লাগছে সোনার কেল্লা, মানে জয়সলমীর রাজস্থানের কথা। দেখুন পুরো কিলাটা হঠাৎ করে যদি কেউ দেখে বা এই জায়গা থেকে কেউ যদি দেখে, তখন কিন্তু সবাই এটাই ভাববে যে এটা কোনো রাজস্থানের কোনো রাজ পরিবারের সোনার কেল্লা বা এরকম কোনো জায়গা। অপূর্ব সুন্দর একটা নিদর্শন, যেটা এখনও সঠিকভাবে দাঁড়িয়ে আছে। সত্যি এটাকে মেনটেন করে রাখা দরকার। এটা লালজি মন্দির, এটা এখন কাজ হচ্ছে। এটা হচ্ছে রাজাদের বংশধরদের বাড়ি, বাড়ি। আচ্ছা আচ্ছা, এর উল্টো দিকে রয়েছে এখনো
আমাদের টোটো ড্রাইভার জানালো এই হলো সেই পুরানো রাজবাড়ির ধ্বংসাবশেষ, যেটা এখনও পুরোটাই ঢোকাটা নিষিদ্ধ। জাস্ট আমি সামনে থেকে কিছুটা লুকস দেখতে পেলাম বলে ইচ্ছা হলো আপনাদের সবাইকে জানানোর জন্য। দেখুন এই ধ্বংসাবশেষটা রয়েছে এখনও পর্যন্ত, মানে দেখলেও একটা গা ছমছমে ব্যাপার লাগে যে এখানে কি না হতো, কি না চলতো, ঐশ্বর্য, বীরত্ব সব কিছুর প্রতীক। আমরা এখন যে মন্দিরে ঢুকছি সেই মন্দিরটার নাম হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। এটি খুবই জাগ্রত, আর কথায় আছে যে এই মন্দিরের যে মূর্তিটা সেটা কিন্তু টোটালি গঙ্গা মাটি দিয়ে তৈরি। এখানে কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তোলার পুরোটাই বারণ। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর এর মধ্যেই একটা কামান আছে, এই কামানটা এখনও সক্রিয়। প্রত্যেক পুজোর সময় এখানে আগে কামান দাগিয়ে তবেই কিন্তু পুজোটা শুরু হয়। মৃন্ময়ী মাতা মন্দিরটা যে রয়েছে তার ঠিক অপোজিটেই, মানে রাস্তার ওপারেই রয়েছে রাধেশ্যাম মন্দির। সব দেখো এখানে, মানে এই পোড়ামাটি টেরাকোটার এইসব দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদগুলো ঢালাই দেখো না কত সুন্দর। আহ ভিতরটা কি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের যে চওড়া জায়গাটা রয়েছে এটা হচ্ছে নাটমঞ্চ। এখানে কিন্তু আগে নৃত্য পরিবেশনা হতো। এই সামনে যে যে ছোট মন্দিরের মতো অবস্থা এটা হচ্ছে তুলসী মঞ্চ, সেটাও কত সুন্দর দেখুন। এটা কি ভোগ কক্ষ, মানে এখানে আগে খাওয়া দাওয়া হতো। হ্যাঁ ভোগ হতো। এবার আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে জোর বাংলা মন্দির বা কিশোরাই মন্দির। 1655 সালে 51তম রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দুরা কৃষ্ণকে কেষ্ট বলে, তাই এই মন্দিরকে অনেকে কেষ্ট মন্দির বলেও ডাকে। আর এখানের যে চালাটা তৈরি হয়েছে এটা চালা শৈলীর অন্তর্গত। দুটো মন্দিরকে একসাথে করে পাশাপাশি এমনভাবেই তৈরি করা হয়েছে, এটাকে এই জন্যই নাম দেওয়া হয়েছে জোর বাংলা মন্দির। আর এখানের যে দেওয়ালটা সেটাও কিন্তু ওই ল্যাটেরাইট মাটি দ্বারাই তৈরি। আর এর চিত্রকলাগুলো অপূর্ব সুন্দর, সেটা কাছ থেকে না গেলে বোঝা যাবে না। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, দেখুন। টোটো ড্রাইভারই আমাদের জানিয়ে দিল রাজবংশের এটাও একটা মন্দির ছিল, তুলসী মঞ্চের মতো কিছুটা দেখতে, পাশাপাশি দুটো মন্দির একসাথে। তো দেখা মাত্রই যেহেতু পুরানো স্থাপত্য, তো সঙ্গে সঙ্গে আমি ভিডিও বন্ধ করে রাখলাম এটাকে, যাতে এটা একটা আপনাদের কাছে নতুনভাবে তুলে ধরা যায়। আমি ঠিক এর ডিটেলসটা অতটা জানি না, টোটো ড্রাইভার ঠিক অতটা বলতে পারলো না, কিন্তু দেখিয়েছিল এর সামনে দিয়ে নিয়ে যেতে যেতে, তাই আমি এটাকে আর স্মৃতির খাতায় একটা আটকে রাখলাম। এটা হলো পঞ্চরত্ন মন্দির বা সোমরাই মন্দির। পঞ্চরত্ন মন্দির কেন বলা হয়? কারণ এখানে 5টা চূড়া আছে, সেই জন্যই এটাকে পঞ্চরত্ন মন্দির বলা হয়। আর এখানে রাধা ও শ্যামের একসাথেই দুজনকেই কিন্তু পূজিত করা হয়। মন্দিরের 4টে কোণে 4টে চূড়া,
আর মাঝখানে একটা চূড়া, মানে 5টা চূড়া। তো সেই 5টা চূড়া হিসাবেই একে বলা হয়েছে পঞ্চরত্ন মন্দির। মল্ল রাজবংশে রাজারা শাস্তি দেওয়ার জন্য এই গুমঘর তৈরি করা হয়েছিল। আর এইখানে তৈরি করার একটাই কারণ, ওপর থেকে দোষীদের ফেলে দেওয়া হতো, তারা না খেতে পেয়ে পিপাসায় মারা যেত। এখন যে মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি সেই মন্দিরটার নাম হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, বা অনেকে এটাকে লালবাঁধ মন্দিরও বলে। আর এখানে রামকৃষ্ণদেব কিন্তু নিজে এই দেবীর, সর্বমঙ্গলা দেবীর প্রতিষ্ঠা করে গেছিলেন। এখন কিছুটা কাজ হচ্ছে, মন্দির স্থাপনের কাজ। তো এক সাইডে কিছুটা হয়েছে আর একটু বাকি আছে। আর এর সামনেই যে ঝিলটা রয়েছে তারও একটা ইতিহাস আছে। কথিত আছে মল্ল বংশের রাজা লালবাইকে যখন নিয়ে আসে, তখন রাজাদের প্রত্যেকটা লোক যেমন অখুশি ছিল, তেমনি রানীও কিন্তু অখুশি ছিল, কারণ রাজা লালবাইকে বেশি ভালোবাসতেন। তো সেই ভালোবাসতেন বেশি বলেই কিন্তু এই দিঘিতে লালবাইকে মাঝখানে নৌকায় করে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে দেওয়া হয় তার সন্তান সমেত। তো সেই থেকেই এই দিঘিটার নাম হয়ে যায় লালবাঁধ। এই লালবাঁধের ঘাট আগে ওই মন্দির অবধি ছিল, তো সেই জন্য এটাকে অনেকে সর্বমঙ্গলা ঘাটও বলে। আমরা এখন যে মন্দিরের সামনে এসেছি সেটার মন্দিরটার নাম হচ্ছে ছিন্নমস্তা দেবী। এটি খুবই জাগ্রত। 1700 সালে এর প্রতিষ্ঠা করা হয়। সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি এই মন্দির খোলা থাকে। আর মন্দিরের পুজো দেওয়ার জন্য পূজার সামগ্রীর যাবতীয় কিছু সব এই সামনের দোকান থেকে পাওয়া যায়। কিন্তু এখানে খুবই রেস্ট্রিকশান, মানে ক্যামেরাতে ছবি তোলা যায় না, খুব লুকিয়ে চুরিয়ে তুলতে হয়েছে ছবিটা। নারী শক্তির প্রতীক হিসাবে এই ছিন্নমস্তা দেবীকে সবসময় সবার আগে রাখা হয়, খুবই জাগ্রত। একদিনের বিষ্ণুপুর ভ্রমণের সমস্ত তথ্য দিয়ে তৈরি করা এই ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো? আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যদি আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। আর নিত্য নতুন এরকম ইনফরমেটিভ আরও তথ্য জানার জন্য আমার ভিডিওর সাথে অবশ্যই থাকবেন, আমার পাশে থাকবেন। আর সারা বিষ্ণুপুরে যা যা ঘোরা হয়েছে সব তথ্য এই একই ফ্রেমে চলে এসেছে, সেই জন্য এটাকে আমি আমার ভিডিওতে আটকে রাখলাম। আমরা একটা দিন থেকেছিলাম, যদি আপনারা মনে করেন এখানে একটা দিন না থেকে দিনে সকালে গিয়ে বিকেলের মধ্যেই ফেরত চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা দিন থাকলে বিষ্ণুপুরকে মোটেই রিভিল করা সম্ভব নয়। বিষ্ণুপুর অনেক বড় জায়গা, এখানে আরও অনেক জায়গা আছে যেগুলো আমাদের এখনও যাওয়া বাকি, সেগুলো যাওয়া আশা করছি নিশ্চয়ই ভবিষ্যতে চেষ্টা করব এবং তার সাথে আপনাদেরকেও নিয়ে যাব। ছিন্নমস্তা দেবী মন্দিরের পাশেই রয়েছে দলমাদল কামানের স্পট। একদিনের জন্য আজকের মতো আমার ভিডিওতে লাস্ট যে জায়গাটা সেটা হচ্ছে দলমাদল কামান। মল্ল রাজাদের শাসক সময়ে বা শাসনকালে বীরত্বের প্রমাণ হিসাবে এটি এখনও দাঁড়িয়ে আছে এবং এটি তারই প্রতীক, দলমাদল কামান। আশা করছি ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো আপনাদের।